রাজধানীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনার বিশৃঙ্খলা নিয়ে বণিক বার্তায় ২৮ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনের শিরোনাম, ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় অন্তত ২০ সরকারি সংস্থা, সমন্বয়ের ঘাটতিতে বাড়ছে যানজট বিশৃঙ্খলা। আজ আমরা আলোচনা করব এই প্রতিবেদনটি নিয়েই। আমাদের সঙ্গে আছেন বণিক বার্তার জ্যেষ্ঠ প্রতিবেদক শামীম রহমান। শামীম রহমান, আপনাকে বণিক বার্তা স্টুডিওতে স্বাগতম। সাইফুল, আপনাকে ধন্যবাদ। শামীম রহমান, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় যে এতগুলো সরকারি সংস্থা কাজ করছে, এগুলোর কোনটির কি কাজ? আমরা দেখি যে ঢাকার রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। যদিও এই ট্রাফিক বিভাগ ঢাকার রাস্তা নির্মাণ কিংবা পরিবহন সম্পর্কিত কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত নেই। মূলত ঢাকার সড়ক নির্মাণ করে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের সঙ্গে সেতু কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তরের মতো আরও কিছু সংস্থা রয়েছে যারা ঢাকার সড়ক এবং সড়ক অবকাঠামো নির্মাণের সঙ্গে জড়িত। ঢাকা শহরে যেসব যানবাহন চলাচল করে এগুলোর লাইসেন্স প্রদান এবং নিয়ন্ত্রণের জন্য কাজ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, যেটাকে বিআরটিএ বলা হয়। এর বাইরে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এরকম আরও বেশ কয়েকটি সংস্থা ঢাকার পরিবহন সম্পর্কিত অবকাঠামো নির্মাণ, ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন কাঠামো তৈরি করা এবং নীতি নির্ধারণীমূলক কাজগুলো করে থাকে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিহ্নিত করা হয়েছে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা এবং সড়ক অবকাঠামো সম্পর্কিত কাজগুলোর সঙ্গে অন্তত সরকারের ২০টি সংস্থা জড়িত রয়েছে। এই যে ২০টির বেশি সংস্থা যে ঢাকার ট্রাফিক পরিবহন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত রয়েছে, এসব সংস্থার কার্যক্রমের মধ্যে কি কোনো ধরনের সমন্বয় আছে? আর যদি না থাকে, তাহলে এই সমন্বয় গড়ে তোলার ক্ষেত্রে প্রতিবন্ধকতার জায়গাগুলো কোথায় আসলে? কিছু কিছু ক্ষেত্রে সমন্বয় করেই কাজ করা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি একটা সমন্বয়ের ঘাটতি থেকে যায়। ঢাকাতে পরিবহন পরিকল্পনা, যেমন ঢাকাতে এরই মধ্যে মেট্রো রেল গড়ে উঠেছে, এক্সপ্রেসওয়ের মতো অবকাঠামো তৈরি করা হচ্ছে, আরও বড় বড় অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। সব কিছুর জন্য একটি সরকারের কৌশলগত পরিবহন পরিকল্পনা রয়েছে ঢাকার জন্য ২০ বছর মেয়াদি। সেটা পরবর্তীতে হালনাগাদ করা হয়েছে। এরই মধ্যে একবার হালনাগাদ করা হয়েছে এই পরিকল্পনাটি এবং আরেক দফা হালনাগাদের কাজ চলছে। কোনো সংস্থা যদি ঢাকার উন্নয়নে কোনো কাজ করে তাহলে তাকে এই পরিবহন পরিকল্পনাটি অনুসরণ করতে হয়। কিন্তু ক্ষেত্রবিশেষে আমরা দেখি যে সংস্থাগুলো ঢাকার পরিবহন অবকাঠামোগত উন্নয়ন করতে গিয়ে আসলে নিজেদের মতো করেই কাজ করছে। তারা এই পরিকল্পনাটাকেও অনুসরণ করছে না কিংবা অন্য কোনো সংস্থার সঙ্গে যতটুক সমন্বয় করা দরকার সেটিও করছে না। আপনাকে যদি আমি একটা উদাহরণ দিই, ঢাকার এমআরটি লাইন ৬ উত্তরা মতিঝিল থেকে যে মেট্রো লাইনটি নির্মাণ হয়েছে, এই লাইনটি যে সময় নির্মাণ হয় তার কিছুদিন আগেই এই সড়কটির দুই পাশে বেশ কিছু অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছিল, বিশেষ করে ফুটপাতের উন্নয়ন করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যখন আবার এর কিছুদিন পরে মেট্রো রেলের কাজ শুরু হলো, সেই সদ্য স্থাপিত ফুটপাতের টাইলস সহ অন্য আনুষঙ্গিক অবকাঠামোগুলো তুলে ফেলা হলো। যদি সমন্বয় থাকতো সিটি কর্পোরেশন এবং মেট্রো রেল নির্মাণকারী কর্তৃপক্ষের মধ্যে, তাহলে হয়তো এই ভুল বোঝাবুঝিটুকু হতো না এবং এইখানে যে একটা অর্থের অপচয় হলো সেই অর্থের অপচয়টুকু হতো না। এরকম ঢাকার অন্যান্য অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেই আমরা দেখি যে নানা ধরনের বিভিন্ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতির কারণে কখনো অর্থের অপচয় হচ্ছে, কখনো সময়ের অপচয় হচ্ছে, কখনো কখনো দেখা যাচ্ছে যে বিপুল ব্যয়ে একটা প্রকল্প বাস্তবায়ন করা হলো কিন্তু পর্যাপ্ত সমন্বয় না থাকার কারণে সেই প্রকল্পটি মানুষের খুব একটা কাজেও আসছে না। অন্যান্য দেশে এক একটি শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় কতগুলো সংস্থাকে সাধারণত একসঙ্গে কাজ করতে দেখা যায়? এই বিষয়টি নিয়ে আমি গতকাল কথা বলছিলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হাদিউজ্জামানের সঙ্গে। তিনি যেটা বণিক বার্তাকে জানিয়েছেন যে বিশ্বের উন্নত শহরগুলোতে আসলে সব কর্তৃত্ব, পরিবহন ব্যবস্থা সম্পর্কিত সমস্ত কর্তৃপক্ষ থাকে শহরের যিনি মেয়র বা নগরপিতা তার উপরে। শুধু ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত বিষয় আসেই নয়, শহরের বিদ্যুৎ ব্যবস্থা, শহরের জ্বালানি ব্যবস্থা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামগ্রিকভাবে সমস্ত কর্তৃত্ব মেয়রের উপরে থাকে। একক কর্তৃত্ব থাকার কারণে সেখানে ট্রাফিক ব্যবস্থাপনা সহ ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ট্রাফিক সম্পর্কিত অবকাঠামো উন্নয়নের কাজগুলো খুবই মসৃণভাবেই তারা করে এবং সেখানে দেখা যায় যে অপচয় কম হচ্ছে, বিশৃঙ্খলাও নেই, তারা সুশৃঙ্খলভাবেই পরিচালিত হচ্ছে।
ট্রাফিক ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়নের জন্য বাংলাদেশের ক্ষেত্রেও তিনি একই ধরনের পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছেন। ঢাকা ট্রাফিক সমন্বয় কর্তৃপক্ষ বা ডিটিসিএ নামে যে সংস্থাটি রয়েছে এর আসলে কাজ কি? ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের প্রধান কাজ হলো ঢাকা শহরের জন্য যে পরিবহন পরিকল্পনাটি তৈরি করা হয়েছে সেটি বাস্তবায়নের ক্ষেত্রে যতগুলো সংস্থা আছে সেই সবগুলো সংস্থার কাজের মধ্যে সমন্বয় করা, পাশাপাশি কিছু পলিসিগত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা এবং কিছু গবেষণাগত কাজগুলো করা এই সংস্থাটির প্রধান কাজ। কিন্তু ডিটিসিএ কি এক্ষেত্রে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে? এখন পর্যন্ত ডিটিসিএ ঢাকার পরিবহন ব্যবস্থাপনার সম্পর্কিত সংস্থাগুলোর উন্নয়ন কার্যক্রম সমন্বয়ে তেমনভাবে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। ডিটিসিএর প্রধান যিনি, অতীতে দেখেছি যে সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তাকে ডিটিসিএর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখান থেকে একটা সমস্যার ক্ষেত্র তৈরি হয়। নগরের ট্রাফিক ব্যবস্থাপনা সংস্থাটি কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে কি? ডিটিসি আসলে নগরের কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার যে কার্যক্রমগুলো চলছে সেগুলোর সমন্বয়ে কার্যকর তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না। সংস্থাটিকে এক প্রকার ব্যর্থই বলা যায়, কারণ এই সংস্থাটির পর্যাপ্ত জনবল নেই, অবকাঠামোগত সুযোগ সুবিধাও সীমিত, এবং এই সংস্থাটির কর্তৃত্বও খুবই কম। এই সংস্থাটি ডিটিসিএর যখন অন্য কোনো সংস্থার উন্নয়ন কার্যক্রম সমন্বয়ের ক্ষেত্রে কোনো কিছু সিদ্ধান্ত নিতে যায় কিংবা কোনো কার্যক্রম বাস্তবায়ন করতে যায়, তখন অন্য সংস্থাগুলো ডিটিসিএর পরামর্শকে খুব বেশি একটা আমলে নেয় না। এ কারণে সরকার চাইছে ডিটিসিএকে প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা মন্ত্রিপরিষদ বিভাগের মতো শক্তিশালী সংস্থার সঙ্গে অন্তর্ভুক্ত করতে, যেন অন্য সংস্থাগুলো ডিটিসিএর কোনো পরামর্শমূলক কথা গুরুত্ব সহকারে শুনতে বাধ্য হয়। এর বাইরে ডিটিসিএ-কে শক্তিশালী করতে আর কি পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন? বিশেষজ্ঞরা বলছেন শুধু প্রধানমন্ত্রীর কার্যালয় বা মন্ত্রিপরিষদ বিভাগে অন্তর্ভুক্ত করলে ডিটিসিএ প্রকৃতপক্ষে শক্তিশালী হবে না। ডিটিসিএকে প্রকৃতপক্ষে শক্তিশালী করতে হলে সংস্থাটির কাঠামোগত পরিবর্তন করতে হবে। এজন্য সেখানে প্রয়োজনীয় দক্ষ জনবল নিযুক্ত করতে হবে। এবং দেখা যায় যে ডিটিসিএ প্রতিষ্ঠিত হয়েছে 2012 সালে, কিন্তু এখনও পর্যন্ত এই সংস্থাটির সার্ভিস রুলই তৈরি হয়নি। এই কারণে অনেক মেধাবী কর্মকর্তাই ডিটিসিএতে যোগ দিয়ে পরবর্তীতে এখানে আর থাকতে চান না। এটাও একটা বড় সমস্যা। দক্ষ জনবলের পাশাপাশি কৌশলগতভাবেও ডিটিসিএকে আরও শক্তিশালী এবং পেশাদার একটি সংস্থা হিসেবে পরিণত করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শামীম রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা নিয়মিতই আপনাদের সামনে হাজির থাকব এমন নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন বণিক বার্তার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও টিকটকে। ধন্যবাদ।